রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম ভালোবাসার গল্প। লিখেছেন সরঞ্জিত চক্রবর্তী। অমল, শেষ পর্যন্ত তুই এভাবে আমাদের ঝোলালি? লজ্জা করল না? একটা মেয়ের জন্যে এইভাবে আমাদের সঙ্গে বিট্রে করলি? বলরামদা বলেছে কোনো দিন তোর মুখ দেখবেন না। কথাটা বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল নিতাই। অমল কি বলবে বুঝতে না পেরে জলের দিকে তাকালো। সামনে দিয়ে দ্রুত বেগে বয়ে চলেছে শ্রাবণের ভরা মেঘনা। নদীর পাড়ে মহিদুলদার কাঠের কারখানা। অমল সেখানে এসে একা একা বসে থাকে। কখনো কখনো নিতাইও আসে, কিন্তু আজ নিতাই এলেও বসেনি। ওকে দোষারোপ করে চলে গিয়েছে। আর সত্যি বলতে কি, নিতাই ভুলও কিছু বলেনি। ওদের বহরিয়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন আজকের ফাইনালে তো ওর জন্যই জিততে পারেনি। একাই 4টে গোল মিস করেছে অমল, তার মধ্যে একটা পেনাল্টি। প্রথম হাফে ওর করা গোলটার যেন আর কোনো মূল্যই রইল না। 2 গোলে হারের সব দায় এসে পড়েছে ওর ওপর। ও জানে বহরিয়ার মানুষজন ওকে আরও অপমান করবে, জানে সবাই ওকে বিশ্বাসঘাতক ভাববে, কিন্তু ও কি একটা মেয়ের জন্য এমন করেছে? মেঘনার বুকে জেলে নৌকারা ফিরে আসছে এখন। ছইয়ের মধ্যে জ্বলে থাকা হলুদ আলোর টিপ হাওয়ায় কেমন যেন কাঁপছে। মনে হচ্ছে জলের ওপর দিয়ে যেন ভেসে আসছে জোনাকিরা। ও মুখ ঘুরিয়ে পিছন দিকে তাকালো। মেঘনার পাড় থেকে ওদের বাড়িটা খুব কিছু দূরে নয়। ওই তো আলো দেখা যাচ্ছে। মা কি সন্ধে দিল? বাবা কি ফিরল মল্লিকদের বাড়ির পুজো সেরে? অমল দীর্ঘশ্বাস ফেলে ভাবল, কেউ কোনো দিন বুঝবে না যে কেন আজকের ম্যাচটা ছেড়ে দিয়েছে ও। আজ কিছু আগে আশু জ্যাঠা চাঁদপুর টাউনে নিজের বাড়ির নিচেই সাইকেলের দোকান দিয়েছে। সেখানে মাঝে মধ্যে বসে অমল। আশু জ্যাঠা খুব ভালোবাসেন অমলকে। একটা সাইকেল দিয়েছেন তিনি। সেই সাইকেল করেই প্র্যাকটিসে যায় ও। বহরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা, আর কিছুটা দূরেই ডাকাতিয়া খাল। এই নদ আর খালের মাঝেই ওদের বাড়ি। লোকে বলে ঠাকুর বাড়ি। 4 হিস্সায় বাড়িটা ভাগ করা। অমলদের পূর্ব হিস্সা। একটা বড় উঠোন ঘিরে 4টে ভাগ। বাড়ির পিছনে সামান্য একটা বাগান আছে। সুপুরি নারকেল গাছের সঙ্গে আরও কিছু মরশুমি ফলের গাছও আছে। এবছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে অমল। ওর ইচ্ছে কলকাতায় গিয়ে পড়বে, কিন্তু সংসারের যা হাল তাতে মা বলছে জামশেদপুরে গিয়ে ওখানকার লোহা কারখানায় চাকরি নিতে। বড় মামা নাকি অমলের জন্য কথা বলে রেখেছেন, মামার বাড়িতেই অমল থাকবে। কিন্তু অমলের একদম চাকরি করার ইচ্ছা নেই। ও তো ফুটবলার। সূর্য চক্রবর্তীর মতো নিজেও কলকাতায় গিয়ে বড় ক্লাবে খেলবে, পাশাপাশি সেখানে কলেজে পড়বে। সেই সব বাদ দিয়ে কি কেউ লোহা কারখানায় গিয়ে কাজ করে? আশু জ্যাঠা যদিও এইসবের থেকে বাইরে আসতে বলেন এসব পাগলামি রাখ, গরিব লোকেদের এইসব ভাবলে হয় না। তোর বাপের অবস্থা জানিস না? বড় ছেলে হিসেবে তুই হাল না ধরলে তোর পরের 7 ভাই বোনের কি হবে ভেবে দেখেছিস? জীবন কি শুধু নিজের বাঁচার জন্য? জীবন আসলে অন্যকে বাঁচাবার জন্য। ভুলে যাস না তোর বাবার কথা। বাবার কথা ভাবলে অমলের মন নরম হয়ে আসে। এই মানুষটাকেও পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু মানুষটা বড় দুর্বল।
ছোট থেকেই বাবার চোখের অবস্থা খুব খারাপ। মোটা ফ্রেমের কাঁচের চশমা পরে, তার সঙ্গে শরীরটাও খুব একটা পোক্ত নয়। কিন্তু এই নিয়েও বাবা গোপনে বিপ্লবীদের টুকটাক সাহায্য করত। লিফলেট ছাপানো, জিনিসপত্র আনা নেওয়া করা, বাড়িতে কাউকে এনে লুকিয়ে রাখা, এইসব করত। অমলের মনে আছে ওদের বাড়িতে মাস্টারদা এসেছিলেন দুবার। শ্যামলা মানুষটার চোখ দুটো এখনো মনে আছে অমলের। একই সঙ্গে অমন তীব্রতা আর ঔদাসীন্য কিভাবে স্থান পায় তার দৃষ্টিতে। চট্টগ্রামের ওই ঘটনার পর বাবাকে পুলিশ তুলে গিয়ে নিয়ে গেছিল, অত্যাচার করেছিল খুব। আসলে মাস্টারদার খোঁজে ব্রিটিশ পুলিশ আকাশ পাতাল এক করে দিয়েছিল। তারপর যখন ছেড়ে দিয়েছিল বাবাকে দেখে চোখে জল এসে গিয়েছিল অমলের। বাবা হাঁটতে পারছিল না ঠিক করে, কথাও জড়িয়ে যাচ্ছিল, কানেও ঠিক মতো শুনতে পাচ্ছিল না। তারপর 2 বছর কেটে গিয়েছে, কিন্তু বাবা এখনো ঠিক মতো হাঁটতে পারে না। কথা বলতে গেলে জিভটা কাঁপে, মুখ চোখ লাল হয়ে যায়, সঙ্গে কানের সমস্যা তো আছেই। ওদের যে আর্থিক সঙ্গতি, তাতে খুব কিছু চিকিৎসার জন্য ওরা করতে পারেনি। আগে যে স্পিনিং মিলে বাবা চাকরি করত, সেটা চলে গিয়েছে। এখন বাবা পুজো আস্থা করে কোনো মতে সংসার চালানোর চেষ্টা করে, যদিও সেটা চলেই না প্রায়। তাই মা সেলাইয়ের কাজ করে। গ্রামের সবচেয়ে ধনী যারা, সেই মল্লিক গিন্নির সেলাইয়ের খুব শখ। মল্লিক গিন্নি মাকে টুকটাক সাহায্য করে। মা সেই সাহায্য হাত পেতে নিতে বাধ্য হয়, আর তাতে মায়ের যে কি মানে লাগে। মাঝে মাঝে রাতের বেলা বাবাকে যা খুশি তাই বলে, অপমান করে মা। বাবা মাথা নিচু করে বসে থাকে, কোনো কথা বলে না। সামান্য একটা কুপির আলোয় ওদের আধো আবছায়া ঘরে বাবাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে অমলের মনে হয় যেন একটা ছোট্ট কাপড়ের পুঁটুলি অন্ধকার ঘরের কোণে পড়ে আছে। চোখ জ্বালা করছে অমলের। বাবাকে কেউ কিছু বললে ওর এত খারাপ লাগে, তবু অমল মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না। কিছু যে বলতে পারে না, তার কি আর কষ্ট হয় না? বাবাকে নিয়ে গ্রামের লোকজনও হাসি মশকরা করে। আসলে মানুষ তো সহজেই অতীত ভুলে যায়। তাদের সস্তার মজা আর রঙ্গরসিকতা করতে পারলেই হলো। অন্যের মনের খবর কে রেখেছে? সব মিলিয়ে এক দম বন্ধ করা বাক্সের মধ্যে যেন থাকে অমল। তবে তারই মধ্যে ওকে বাঁচিয়ে রাখে ফুটবল আর স্পিনিং মিলের ছোট ম্যানেজার হ্যারিংটন সাহেবের মেয়ে এলা। এলাকেও প্রথম দেখেছিল 1 বছর আগে বালিথুবার মাঠে। একটা একদিনের ফুটবল টুর্নামেন্ট ছিল সেখানে। ওদের ক্লাবের সঙ্গে গিয়েছিল অমল, যদিও প্রথম দলে সুযোগ পায়নি। মাঠের ধারে বসেছিল, আর ফাইনালে বহরিয়া স্পোর্টিংয়ের সঙ্গে খেলা পড়েছিল ডরোথি স্পিনিং মিলের টিম 11 স্টার্সের। 11 স্টার্সের টিমে হ্যারিংটন সাহেব ছাড়াও 5 জন সাহেব খেলেছিলেন, সঙ্গে বাঙালি ছিল 5 জন। খেলাটায় 2-0 গোলে হেরে গিয়েছিল বহরিয়া স্পোর্টিং। কিন্তু তাতে খুব কিছু কষ্ট হয়নি অমলের, কারণ ওই এলা। সেদিন হালকা নীলের ওপর সাদা লেশ বসানো একটা জামা পরেছিল এলা, পায়ে লাল বুট, মাথায় নীল রিবন দিয়ে বাঁধা বাদামি চুল। ওর সমবয়সী কয়েকজন বান্ধবীর সঙ্গে বসে এলা কখনো হাসছিল, কখনো উত্তেজনায় চিৎকার করছিল। গোলের পরে পাশে রাখা একটা সাদা রুমাল তুলে নাড়ছিল। আর দূরে বসে অমল শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল দৃশ্যটা। আর যেন
ঝুপ ঝুপ শব্দ শুনতে পাচ্ছিল গোপনে। এমন শব্দ ও নিস্তব্ধ রাত্রিবেলা শুনতে পায়। মাটিতে বাবার পাশে শুয়ে ও শোনে মেঘনার স্রোতের টানে পাড় ভেঙে পড়ছে। বাবা অস্ফুটে জড়িয়ে বলে, মৃত্যু, সেও এমন ধীরেই ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। একদিন এই সব কিছু হারিয়ে যাবে, জানিস অমল? অমলের যে কি ভয় লাগে এসব কথা শুনলে। ও বাবার রোগা হাতটা ধরে থাকে। কিন্তু সেদিন মাঠের ধারে বসে নদীর এই ভাঙনের শব্দের মধ্যে ও কোনো ভয়ের আভাস পায়নি, বরং বুঝেছিল এই ভাঙনের মধ্যে এক অনাবিষ্কৃত আনন্দই লুকিয়ে আছে। নিতাইকে পরের দিন ব্যাপারটা বলেছিল ও। নিতাই বসু ওর ক্লাসেই পড়ে, ভালো ছেলে, অমলকে ভালোবাসে খুব। একটা পা পোলিওয়ে নষ্ট হয়ে গিয়েছে নিতাইয়ের, তাই নিজে ফুটবল খেলতে পারে না, কিন্তু ফুটবল পাগল এই ছেলেটা ওদের টিমের সর্বক্ষণের সঙ্গী। খেলায় হেরে নিতাইয়ের মন খারাপ ছিল খুব। ওরা বসেছিল মহিদুল ভাইয়ের কাঠের কারখানার সামনে। অমল আলতো করে বলেছিল এলার কথা। কি বলছে অমল? নিতাই প্রথমে বুঝতেই পারেনি। তারপর ব্যাপারটা বোধগম্য হওয়ায়ও বলেছিল, ওরে বাবা, হ্যারি সাহেবের মেয়ে? হ্যারি সাহেব তো আমার বাবার কর্তা, ছোট ম্যানেজার, খুব ভালো লোক। বউ মারা গিয়েছে, মেয়েকে তাই নিয়ে এসেছে নিজের কাছে। বাবা বলে বড় সাহেব মানে রিচার্ড আর্চার নাকি হ্যারি সাহেবকে খুব চাপের মধ্যে রাখে। নিতাইয়ের বাবা স্পিনিং মিলের ওভারসিয়ার, তাই নিতাই জানতে পারে। অমল তাকিয়েছিল আরও কিছু জানার জন্যে, কিন্তু নিতাই এলার কথা না বলে রিচার্ড সাহেব কিভাবে হ্যারিংটন সাহেবকে নানাভাবে অপদস্থ করে সেই সব কথাই বলছিল। শেষে এটাও বলেছিল, বাবা তো বলে আসলে রিচার্ড নিজের ছোট শালাকে এই পদে চাকরি দিতে চেয়েছিল, কিন্তু হ্যারিংটন সাহেব সেই পদে এসে যোগ দিয়েছে তো, তাই বড় সাহেবের খুব রাগ। বিরক্ত লাগছিল অমলের। এসব জেনে ও কি করবে? ও বলছে এক কথা আর নিতাই হাবিজাবি উত্তর দিচ্ছে। ও বুঝেছিল নিতাইকে বলে লাভ নেই। মেঘনার পাড়ে এলাকে তারপর থেকে মাঝে মাঝেই দেখত অমল। আরও কিছু ওর বয়সী ব্রিটিশ মেয়েদের সঙ্গে আসতো এলা, সঙ্গে একজন বাঙালি আয়াও থাকত। আর শুধু নদীর পাড়েই নয়, স্কুল যাওয়ার পথেও ছোট সাহেবের বাংলোর সামনে দিয়ে যেত অমল। আর গাছের আড়ালে দাঁড়িয়ে দেখত নিচু পাঁচিল ঘেরা বাড়িটার সামনে দোলনায় বসে কি একটা বই পড়ছে এলা। বাদামি চুল এসে পড়েছে মুখে। ওর মনে হতো জীবনে এমন কিছু জিনিস থাকে যার কাছে কোনোদিনও পৌঁছানো যায় না, সেই সব রাতের আকাশে তারার মতো। এইভাবেই 6 মাস কেটে গিয়েছিল। তারপর সেবার বন্যা হলো ভীষণ। নদী ছাপিয়ে জল ঢুকে পড়ল গ্রামে। ডাকাতিয়া খাল, ছোট বড় পুকুর, রাস্তাঘাট, বেনিয়ার মাঠ সব এক হয়ে গেল। ইলিশ মাছ এসে ছটফট করতে লাগলো দাওয়ায়, কই মাছ বেয়ে উঠল কাছে। ঘরে ঢুকে চালে জড়িয়ে গেল সাপ। অন্য উপায় না দেখে ওরা গ্রাম ছেড়ে গিয়ে উঠল আশু জ্যাঠার চাঁদপুর টাউনের বাড়িতে। সেই 3 সপ্তাহ এলাকে আর দেখতে পায়নি অমল। আর তাতে কি যে মন খারাপ হয়েছিল ওর। এই একমুখী ভালো লাগা যে আরও গভীরে চারিয়ে গিয়েছে ও বেশ বুঝেছিল।
বিকালবেলা একা ও চুপ করে বসে থাকতো সাইকেলের দোকানে। মনে হতো যেন নির্বাসন চলছে। তারপর জল নেমে গিয়েছিল এক সময়। ওরা জিনিসপত্র নিয়ে ফিরে এসেছিল বাড়িতে। কাদায় ডুবে থাকা বাড়ি পরিষ্কার করতে সময় লেগেছিল বেশ। তারপর আবার দিন কাটছিল একইভাবে। সপ্তাহখানেক আগে এক বিকালে মহিদুল তার কাঠের কারখানায় নিতাইয়ের সঙ্গে আড্ডা মেরে বাড়ি ফিরছিল অমল। আচমকা এলার মুখোমুখি পড়ে গিয়েছিল। সর্বনাশ! কিভাবে যে পালাবে বুঝতে পারছিল না অমল। মনে হচ্ছিল বুকের মধ্যে যেন একটা গোটা স্টিমার ঘাটের কোলাহল ঢুকে পড়েছে। ও মাথা নিচু করে চলে যেতে যেতে নিজের অজান্তেই একবার তাকিয়েছিল এলার দিকে, আর অবাক হয়ে দেখেছিল এলা ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ পড়তে এলা হেসেছিল সামান্য। তারপর মাথা নিচু করে আয়ার সঙ্গে চলে গিয়েছিল। আবার বন্যা কবলিত হয়ে পড়েছিল অমলা প্রসন্ন মুখোপাধ্যায়। নিতাই বলেছিল, সাহেব জানতে পারলে চাবুক দিয়ে মারবে। তোর বাবা মা জ্যাঠা কাকারা জানতে পারলে বাড়ি থেকে বের করে দেবে। এসব করিস নে অমল। অমল ভেবেছিল, ও করলটা কি? বলরামদা ক্লাবের প্রেসিডেন্ট। আজ সকালে ক্লাবে অমলকে ধরে বলেছিল, অমল, কলকাতার বড় ক্লাব থেকে লোকজন আসবে ম্যাচে। আজ ফাইনালে তোকে ভালো খেলতে হবে কিন্তু। আমি ওদের তোর কথা বলেছি। 1 বছর আগে 11 স্টার্স আমাদের এই ম্যাচেই হারিয়েছিল, মনে আছে তো? আজ পারবি না শোধ নিতে? কি যে আনন্দ হয়েছিল অমলের। ভালো খেলতে পারলে তাহলে কলকাতা। ও দৌড়ে বাড়ি এসে কথাটা মাকে বলবে বলে এসেছিল, কিন্তু বাড়ি এসে দেখেছিল যে তুলকালাম হচ্ছে। বাসব কাকা বলে পাড়ার একজন বাড়িতে চিৎকার করে বাবাকে যা নয় তাই বলছে। অমল দেখেছিল বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বাঁশপাতার মতো কাঁপছে। অমল বুঝেছিল ব্যাপারটা। বাবা 25 টাকা ধার নিয়েছিল বাসব কাকার কাছ থেকে। সেটা ফেরত দিলেও কথা মতো আরও 5 টাকা সুদ এখনও দেয়নি। সেই নিয়ে লোকটা বাবাকে যা নয় তাই বলছিল। অমলের মনে হচ্ছিল বাসব কাকা নাকে একটা ঘুষি বসিয়ে দেয়। ও ভাবছিল ওর টাকা থাকলে ও এখনই ছুঁড়ে মারত বাসব কাকার মুখে। মা শেষে একটা রূপোর দুল বের করে দিয়ে বাসব কাকার হাতে দিয়েছিল। বলেছিল, দয়া করুন আমাদের। বাসব কাকা যাওয়ার সময় বাবাকে বলেছিল, মরে যেতে পারিস না। অপমানে বাবা যেন আরও ছোট্ট হয়ে গিয়েছিল। দাওয়ার এক কোনায় বসেছিল মাথা নিচু করে। বাসব কাকা চলে যাওয়ার পরে মাও যে কত কিছু বলেছিল বাবাকে। মোটা কাচের ভেতর দিয়ে বাবার চোখ দুটো কেমন যেন লাগছিল অমলের। ও ভাবছিল, টাকা রোজগার করতে না পারলে পৃথিবীতে এত অপমানিত হতে হয়। ভাবছিল, কোনো বাবাকে যেন তার সন্তানের সামনে এইভাবে অপদস্থ হতে না হয়। সন্তানের সামনে এমন অপমান পিতার কাছে মৃত্যুর শামিল। আর সেই রাগটাই আছড়ে পড়েছিল খেলার মাঠে। প্রথম অর্ধে অমল দারুণ খেলেছিল। 1 গোল দিয়ে টিমকে এগিয়েও দিয়েছিল। তবে শেষ মুহূর্তে ওদের ডিফেন্সের দোষে একটা সেম সাইড গোল খেয়ে যায়। মাঠের ধারে জার্সি খুলে বসে থাকা অমলকে বলরামদা বলেছিল, সেকেন্ড হাফে কিন্তু ভালো খেলতে হবে,
ওদের পুঁতে দিতে হবে। অমল জার্সিটা নিয়ে উঠে বসেছিল। আজ জিতবই। বলরামদা, আমি একটু এই ঝোপের দিক থেকে হালকা হয়ে আসছি। নিতাইও বলেছিল, চল আমিও যাব। কাজ শেষ করে সাহেবদের টেন্টের পিছনের রাস্তা ধরেছিল অমল আর নিতাই। অমলের লোভ হচ্ছিল আসলে, যদি এলাকে একবার দেখা যায়। আর ভাবতে ভাবতেই সেই টেন্টের বাঁকের মুখে এসে থমকে দাঁড়িয়েছিল ও। দেখেছিল বড় টগর গাছের পাশে দুই বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এলা। মাথা তুলে তাকালো অমল। নৌকাগুলো তীরে এসে লাগছে এখন। ওই তো জেলেপাড়ার গৌরদা, মাধো, সতীশ, জল থেকে ফিরে এসেছে ওরা। গৌরদা অমলকে দেখেই চিৎকার করে বলল, আরে অমল যে, শোন না, বলেছিলিস না আমাদের সঙ্গে মাছ ধরতে সমুদ্রে যাবি? আমরা সামনের হপ্তাহে যাব, তুই যাবি? অমল জোর করে হাসল, বলল, না গো, আমি সামনের সপ্তাহে জামশেদপুর চলে যাব। লোহা কারখানায় কাজ পেয়েছি একটা। সে কি? গৌরদা চমকে উঠল, বলল, যা, গ্রাম ছেড়ে চলে যাবি? অমল মাথা নাড়ল শুধু। গৌরদা যেন জোর করেই প্রসঙ্গ পাল্টালো, তা আজকের খেলায় কি হলো রে? অমল উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটা দিল। হেরে গিয়েছে বলতে ভালো লাগছে না। 4টে সুযোগ নষ্ট করেছে ও। গ্রামের সবাই গালি দিচ্ছিল। বলরামদা বলেছে ও যেন মুখ না দেখায়। নিতাই বলেছে একটা মেয়ের জন্য ও এমন করেছে। কিন্তু সত্যিটা কেউ জানবে না, কেউ বিশ্বাসই করবে না। ওই টেন্টের আড়ালে দাঁড়িয়ে ও শুনেছিল টগর গাছের ডাল ধরে এলা কাঁদতে কাঁদতে বলেছে রিচার্ড নাকি ওর বাবাকে আজকেও খুব হেনস্থা করেছে, সারাক্ষণ নাকি হেনস্থাই করে। আর আজ এলার সামনেই বলেছে এই ম্যাচ না জিতলে চাকরি থেকে লাথি মেরে বের করে দেবে। কিছুদিন আগে মা মারা গিয়েছে ওর, তারপর চাকরি চলে গেলে বাবা যে কী করবে। বাদামি চুলের এলা কাঁদছিল, কিন্তু অমল যেন দেখতে পাচ্ছিল বাসক কাকার মুখ, দেখতে পাচ্ছিল আবছায়া একটা ঘর, আর তার মধ্যে ছোট্ট একটা পুঁটলির মতো পড়ে আছে ওর অসহায় বাবা। ঘরের অন্ধকারের মধ্যে ডুবে যেন নিজেকেই লুকিয়ে ফেলতে চাইছে এই নিষ্ঠুর পৃথিবী থেকে। ওর মনে হয়েছিল সন্তানের সামনে তার বাবাকে অপদস্থ করার মতো খারাপ কাজ পৃথিবীতে খুব কম আছে। বাড়ির দিকে যেতে যেতে অমল মেঘনার দিকে তাকালো। পাড় ভাঙছে স্রোত। এই নদ একদিন সব গ্রাস করে নেবে, কিন্তু তাও ভালোবাসাকে গ্রাস করতে পারবে না। নিতাই অবোধ, তাই বলেছে যে একটা মেয়ের ভালোবাসার জন্যে ও বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, অমল বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, অমল বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু সেটা কোনো মেয়ের জন্যে নয়, সেটা একজন বাবার জন্য। সেই বাবা যেন সন্তানের সামনে অপদস্থ না হয়, যেন হেরে না যায়, তার জন্য। এই বিশ্বাসঘাতকতা ভালোবাসারই নামান্তর। আসলে ভালোবাসা ছাড়া সন্তান আর কী বা দিতে পারে তার বাবা মাকে? আজকের গল্পটা কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।
গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।